পজিটিভিটি যত স্প্রেড করা যায় তার থেকে দ্বিগুণ শতগুণ ফিরে আসে নিজের কাছে। আমার জীবনে আমার বাইরের কাজগুলো যেমন আছে, বাড়ির মানুষগুলোকে যদি আমি সমানভাবে ভালো রাখতে পারি না, তাহলে সকালবেলা যখন আপনি বাইরের কাজে বেরোবেন আপনার মনটা ততটাই সতেজ থাকবে। আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ এবং অদ্ভুত ব্যাপার, এখনো কোনো শুটিং থাকলে সকালে উঠে প্রথম চায়ের কাপটা সে আমাকে ধরিয়ে দেয়। আমি সবসময় যেখানেই যাব আমি অন্যদের বিচার করব না যে আশপাশটা কিরকম। আশপাশটা কোনোদিনই সবসময় কিন্তু অনুকূল হবে না, প্রতিকূলই থাকবে, এটা ভেবে এগোতে হবে। কিন্তু আমি মানুষটা এমন হব যে আমার আলোয় আশপাশে সবাই আলোকিত হবে। আমি অরুণিমা আবার চলে এসেছি তোমাদের সামনে। ওয়েলকাম ব্যাক টু মাই শো আ কাপ অফ চা উইথ অরুণিমা। এই চা খেতে খেতে যে কত কিছু হয়, চা খেতে খেতে পরনিন্দা পরচর্চা হয়, চা খেতে খেতে মানে পলিটিক্যাল টক হয়, চা খেতে খেতে ফুটবলের টক হয়। আমরা চা খেতে খেতে চলে আসি তোমাদের সামনে উইথ সাকসেস স্টোরি অফ এ সাকসেসফুল পার্সনালিটি, রাইট? সুতরাং আমরা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হই, তোমরা সেটাকে শেয়ার করো, বিকজ দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস, আর পজিটিভিটি শেয়ার করলে বাড়ে। সো উইথ নিউ এপিসোড আমার স্টুডিও আলো করে আজকে আমি যাকে পেয়েছি, উইথ মানে একটা ঝাঁ চকচকে একটা এপিসোড হবে আজকে, উইথ মানে বিউটিফুল গর্জিয়াস ওয়ান অ্যান্ড অনলি। একাধারে সে অভিনেত্রী, একাধারে সে মডেল, একাধারে সে মোটিভেশনাল স্পিকার, একাধারে সে রেডিও প্রেজেন্টার। তো সব নিয়ে অনুক্তা, ও নামটা বলে ফেললাম, ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের প্রিয় অনুক্তা ঘোষাল। নমস্কার। থ্যাংক ইউ অনুক্তা ফর জয়নিং আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। না, ইটস আওয়ার প্লেজার। দেখো মানে কি বলতো, আমি জানি অ্যাজ ল অফ অ্যাট্রাকশন, অ্যাজ উই নো, মানে পজিটিভিটি অ্যাট্রাক্টস ইচ আদার। একদম একদম। কোন সময় কি ঘটবে, অনুক্তা আজকে ডিজিম্যাক্স স্টেশনের স্টুডিওতে কাপ অফ চায় বসে আছে, ইটস অল ডেস্টিনড। একদম পূর্ব নির্ধারিত। সো থ্যাংক ইউ সো মাচ। তোমারও তো অনেক কর্মব্যস্ততা থাকে, তার মধ্যে সময় বার করে আসাটা, তার জন্য হার্টি থ্যাঙ্কস টু ইউ। একটা বলে না যোগসূত্র, ওটাই বোধহয় আমাদের মধ্যে একটা স্থাপন হয়ে গেছে। বন্ধুত্বের সাথে সাথে মানে ভাবনা চিন্তাতে থাকে যে এই সময়টা এই কারণে অনুক্তাকে বলতে হবে, এটা একটা চলে আসে বাই ডিফল্ট। তো বন্ধুরা, আজকে আমরা শুনে নেব অনুক্তার এই ফ্যামিলি, তারপরে তার প্রেজেন্টেশন, তার মডেলিং, তার অ্যাক্টিং, তার বাচনভঙ্গি। শি ইজ আ গুড অ্যাঙ্কার অ্যাজ ওয়েল, ওটা তো বলাই হয়নি। তারপরে সিনেমার অ্যাঙ্কারিংও উনি করে থাকেন। আজকে কবে থেকে শুরু, আজকে দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস অ্যাজ উই নো। তো হার্ডলসটা যে ইজি হয় না, সেটা একটু শুনে নেব অনুক্তা নিজের মুখ থেকে। অনুক্তা কবে শুরু হয়েছিল, মানে শুরু ধরো আমরা সবার প্যাশনটা ভেতরে থাকে, এবার কোনো একটা দিন সেটা সামনে আসে বা তারপর থেকে যাত্রা শুরু হয়। আমার শুরুটা না খুব মজার বলতে পারো, মানে শুনলে কিন্তু মানে অনেকে এটা রিলেট করতে পারবে। এরকম একটা ছিল না, স্কুলে তখন মানে পড়ছি, এইচএস দিয়েছি, এবার তখনই আমি ভাবনা চিন্তা করতে শুরু করেছি যে মডেল কিভাবে হওয়া যায়, কেন কিছুই তো বুঝতে পারছি না। আমাদের বাড়িতে আমাদের যারা গুরুজনেরা ছিলেন তারা অনেকেই কিন্তু থিয়েটারের সাথে যুক্ত, ভালো গান, মানে একটা কালচারাল ফ্যামিলি পুরো। কিন্তু মডেলিংটা কি, খায় না মাথায় দেয়, কেউ বুঝতে পারছে না মডেলিং কি, অথচ মেয়ে মডেলিং করতে চাইছে। ঘোড়াপত্তি, কারণ খুব কনজারভেটিভ ফ্যামিলি আমার। এবার আমার কিন্তু মনে সেই একটা ইচ্ছা রয়ে গেছে মডেলিং। এবার বুঝতে তো পারছি না এটা জগৎটা কি, সম্পূর্ণ একটা অন্য জগৎ, চিনি না। প্যারেন্টসদেরও সেটাতে ওয়াকিবহালতা থাকে না, আর প্লাস তারা কেউ চায়ও না যে আমি করি সেটা। তো এরকম পেপারে একদিন একটা বিজ্ঞাপন দেখেছি যে এরকম একটি বিউটি পেজেন্ট হচ্ছে। তো আমি সেখানে গিয়ে জীবনের প্রথম পদক্ষেপ, সব ভয়কে উপেক্ষা করে লুকিয়ে গিয়ে সেই পেজেন্টে নাম দেওয়া, একমাত্র মা জানতো, আর কাউকে বলিনি। তো সেই পেজেন্ট হচ্ছে আমার জীবনের প্রথম মাইলস্টোন। আমি সেখানে, আমার মনে আছে আমি ফার্স্ট রানার আপ হই, এবং এটা বোধহয় মিস তিলোত্তমা বা এরকম কিছু। হ্যাঁ, একদম সেই সময়কারই 2012 সাল। এবং বাড়িতে কেউ জানে না। এবার যখন যেহেতু বিজয়ী হয়েছি, নিউজ পেপারে বড় বড় করে যখনই ছবি বেরোতে শুরু করেছে, তখন সানন্দা জুড়ে ছবি ছিল। হ্যাঁ, একদম। এবার আমিও দেখেছি একদম। এবং সেইটা দেখে আমার বাবা কিন্তু যথেষ্ট অফেন্ডেড, মানে আমার সাথে কিন্তু মোটামুটি কথা বলা বন্ধ।
আমি তো ভয় কাঁপছি, কারণ আমি বলতে পারবো না এখনকার সময়টা আর আমি আজ থেকে 12-13 বছর আগের সময়টা, আমি কিন্তু এখনো অব্দি বাবা একবার তাকানোটাই যথেষ্ট। তার কোনটা অপছন্দ আর কোনটা পছন্দ, এই তাকানোতেই কিন্তু আমি একদম বুঝে যাই, এবং সেটাতে আমরা প্রত্যেকে বাড়িতে সেটা কিন্তু শুধু ভয় না, সেটা একটা অন্যরকম সম্মান। ওটা একটা বাবা রেগে গেছে, মানে বাবা রেগে গেছে একটা বিরাট বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। এবং সেখান থেকে যাত্রা শুরু হয়। কিন্তু বাবা আমাকে একটা কথা বলেছিলেন, বাবা ভীষণ নীতিবাদী একটা মানুষ, এবং বাবা আমাকে বলেছিলেন যে তুমি যেহেতু আমি বিষয়টা জানি না যে মডেলিং কি, তো অজানা বিষয় আমার খুব অপছন্দ, তা বলে এটা নয় সেটা খারাপ কিছু। তুমি যদি বোঝো যে এটা ভালো, আমি আজ থেকে তোমার উপর বিশ্বাস করছি, যদি তুমি এখানে ভালো করতে পারো তাহলে আমি একদিন হ্যাঁ বলতে পারি। বাবা আমার গুজবাম্পস হচ্ছে, মানে বাবা মায়ের কতখানি বিশ্বাস ছিল যে ও এটা ভালো পারবে। একদম একটা টাইমে গিয়েও আমার বাবা একটা কথা বলেছিল, আমি মডেলিংটা কি জানি না, কিন্তু আমি তোমাকে জানি। তুমি কোনোদিন আমাকে এমন কোনো কাজ করবে না যেটাতে আমি আমার মাথা নিচু হবে, তাই তোমাকে আমি বিশ্বাস করে বলছি তুমি এগো, আমার কিন্তু অপছন্দ। ও আচ্ছা, পাশাপাশি বলে রাখছে আমি কিন্তু এটা পছন্দ করি না, তুমি যদি নিজেকে প্রুফ করতে পারো, হ্যাঁ তুমি যদি আমাকে কনভিন্স করতে পারো, এটা তোমার ক্রেডিট হবে। ও গ্রেট। তো সেই 2012 থেকে স্টার্ট, এবং আমার এখনো অবধি টোটাল আমি 12টা বিউটি পেজেন্ট জিতেছি, প্রত্যেকটা রিনাউন্ড। এটা একটা ক্ল্যাপ ডিজার্ভ করো তুমি, বিকজ তোমাকে দেখেছি আমি, মানে বিউটি পেজেন্ট গুলো যেগুলো তুমি উইন করেছো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আসে, যেগুলো তোমার ক্রিয়েটিভিটি বলো সবকিছুই, ইটস কমেন্টেবল। থ্যাংক ইউ। আর দর্শক বন্ধুরা আরেকটা কথা, এটা আমার ভেতর থেকে আসছে বলেই বলছি, অনুপ তার একটা নিজস্ব স্টাইল আছে বস, মানে যেটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, মানে কাউকে কপি কিছু করা, অনুপতা মানে বলছে, মানে আমি যদি নাও তাকাই কে বলছে, আমি কানে শ্রবণ করে বুঝে যাবো যেটা অনুপতার গলা। ইটস আ থিং। একদম। এবং আমার বাবার এই ব্যাপারটাতে আমি একটা খুব ছোট্ট মজার গল্প বলি। এই বছরে বাবা 2019 সালে কনভিন্স হয়েছে। বাবা 12, 13, 14, 15, 16। এবার কেন 19 সালে কনভিন্স হয়েছে? আমার জীবনের একটা খুব বিশেষ দিন, তার ঠিক আগের দিন আমার একটা বিউটি পেজেন্টে গ্র্যান্ড ফিনালে ছিল। আচ্ছা। এবার খুব স্বাভাবিকভাবে আমার বাবা বলেছে যে না, যেতে হবে না। এটা আমার বাবার স্টাইল। তুমি যা বললে একটা স্টাইল আছে, স্টাইলটা কার কাছ থেকে পেয়েছি? বাবা বলেছে যেতে হবে না, তোমার জীবনে এই দিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে কিন্তু আমার স্বপ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং সেদিন আমি স্টেজে ওঠার আগে টপ 10 সিলেকশন হয়েছে, এবং পুরো একটা চ্যানেল জুড়ে লাইভ দেখানো হচ্ছে, এবং সেটা খুব রিনাউন্ড একটা চ্যানেল, প্রত্যেকে তাকিয়ে আছে। এবং আমি কিন্তু সেদিন স্টেজে ওঠার আগে একটা কথা ভেবেছিলাম যে আজকে যদি জিতে যেতে পারি, আজকে বাবা কনভিন্স হয়ে যাবে। আমার কাছে জেতাটার অর্থ ছিল আমার বাবাকে বোঝানো যে আমি তোমার বিশ্বাসের যোগ্য। অন্য অনেকের কাছে এটার অন্যরকম মানে জিতে গেছি ব্যাপারটা, কিন্তু তোমার ছিল সেদিন বাবাকে কনভিন্স করা। তো কলকাতার বললাম বেঙ্গলের ওয়ান অফ দি বেস্ট বিউটি পেজেন্ট ছিল, এবং সেটাতে আমি জিতি। এবং রাত 11টার সময় আমি যখন বাড়ি ফিরছি, আমি সেদিন দেখেছিলাম বাবা গেটে দাঁড়িয়ে, বাবার চোখে জল। এবং বাবা আমাকে সেদিন বলেছিল হাত ধরে, আমি আর কোনো দিন তোকে মানা করবো না কোনো কিছু করতে, কারণ আমি বিষয়টা না বুঝলেও আমি তোকে বুঝি, আমি তোকে চিনি, আমি তোকে জানি, তুই বিশ্বাস করার মতো। দেখো দর্শক বন্ধুরা, তোমরা যারা দেখছো, যে যেই কাজই করো না কেন, বাবা মা যদি কনভিন্সড হয়ে যান, তারা বোঝেন যে তুমি যেই কাজটা করছো সেটা ইজ অন এ রাইট ওয়ে, তাহলে বাবা মা কোনোদিনই তোমাদের মানে অবজেকশন বা তারা দেবে না, কারণ তারা বোঝেন হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ফর ইউ, রাইট? আজকালকার দিনে যেটা হয়ে গেছে, চট করে মা তুমি তো এটা বোঝো না, বাবা তুমি তো এটা বুঝবো না, তোমাদের টাইম এরকম ছিল না, বাট তারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে তোমাকে ভালো মন্দটা শেখায়, রাইট? তার জার্নি তাহলে 12 থেকে শুরু হলো, তারপরে কনভিন্সড হলো, তার মধ্যে তো চলছে কাজকর্ম একদম। তো বাবাকে কনভিন্স করা হলো, এরপর জার্নিটা কিরকম? এরপর জার্নিটা না আমি একটু বলি, মানে আরো অনেকে যারা শুনবে তাদের শুনে একটু অন্যরকম লাগলেও বলি। এই যে বিশেষ দিনটা বলছিলাম, আমার বিয়ের আগের দিন ছিল সেটা। ও মাই গড! এবং অদ্ভুত একটা ব্যাপার,
বেশিরভাগ মানুষকে যারা জিজ্ঞেস করে সবাই বলবে না বিয়ের পর আমার কেরিয়ার খারাপ হয়ে গেছে, বিয়ের পর আমি এই করতে পারিনি, বিয়ের পর আমি ওই করতে পারিনি, বিয়ের পর সব শেষ হয়ে গেছে। আমি না একটা খুব পজিটিভ কথা বলছি, কারোর জন্য কারোর লাইফ শেষ হতেই পারে না। আর এটা আমিও বলছি, আজকে আমি হয়তো তুমি আমার পাশে বসে এই কথাটা বলছো, সেম কথাটা আমি বলছি। বিয়ের পর আমার কেরিয়ার শুরু হয়েছে, একদম বিয়ের পর আমি স্বপ্ন দেখেছিলাম আমার কমার্শিয়াল লাইফে, আমার ড্রিম চেজ করার সুযোগ পেয়েছি বিয়ের পর। সুতরাং এক্সকিউজ ইজ অনলি এক্সকিউজ অনলি। একদম। আরেকটা জিনিস না বললেই আমার খুব মানে নিজের কাছে নিজের খারাপ লাগবে। আমি তো পেজেন্ট মডেলিং এতদিন ধরে করে আসছি। তিন ধরনের মডেলিং হয়, র্যাম্প মডেলিং হয়, পেজেন্ট মডেলিং হয়, প্রোডাক্ট মডেলিং হয়, কমার্শিয়াল হয়, টিভি সিজ হয়। তো বিয়ের পর কিন্তু আমার কমার্শিয়াল এবং টিভি সিজ করা অনেক গুণে বেড়ে গেছে। হ্যাঁ, আমি তাই দেখি তো। মানে এবার অনেকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা মানে মানে একদম দ্বন্দ্বের গলায় বলে উঠবে যে আপনি খুব লাকি, ভালো হাজবেন্ড বলবে। একদম বলছি, একদম লাকি, ভীষণ ভালো হাজবেন্ড পেয়েছি, ভীষণ সাপোর্টিভ। কিন্তু আমি একটা কথাও বলবো, আপনার ভিতর ডেডিকেশন থাকলে সামনের মানুষটা আপনাকে সাপোর্ট করতে বাধ্য। সে কনভিন্সড হবে তো, কনভিন্সড হতে বাধ্য। কনভিন্স করাটাই তো মানুষের কাজ। আমরা প্রথমে হাল ছেড়ে দেয় মানুষজন। আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ এবং অদ্ভুত ব্যাপার, এখনো কোনো শুটিং থাকলে সকালে উঠে প্রথম চায়ের কাপটা সে আমাকে ধরিয়ে দেয় যে তুমি সারাদিন কাজ করবে, এইটুকু তোমাকে আমি একটা ভালো মানে একটা ভালো ফিল তোমাকে দিলাম। দারুণ 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 অনুক্তা, ইউ ডিজার্ভ অলসো। তুমি সেটা আর্ন করেছো, অনেকেই চাইলে পরে পারতো না, আমি যেটা ইচ্ছা করব, তুমি তাদেরকে প্রুভ করে দিয়েছো ইউ আর ডুইং গুড। একদম। তারাও দোজ পিপল মানে তোমার ফ্যামিলিরা তোমাকে নিয়ে প্রাউড ফিল করেন এই কারণেই। তো আজকে অনুক্তা ঘোষাল ইজ এ নেম ইন সোশ্যাল মিডিয়া, ইন এ পেজ, ইন এ কি বলবো, ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, এবং সে মোটিভেশনাল স্পিকার অ্যাজ ওয়েল। আর ছবির যখন আমি কয়েকটা ব্র্যান্ডের যখন আমি শাড়ির অ্যাড দেখি, আমি তো প্রতিনিয়ত দেখি একটা নতুন নতুন ব্র্যান্ডের মডেল অনুক্তা। আই এম রিয়েলি অ্যামেজড টু সি ইন দ্যাট ওয়ে। তোমার যে এরকম কাজের প্রেশারও থাকে মনে হয় আমার, বেশ প্রচুর প্রেশার থাকে। কিন্তু মানুষ না একটা কথা সবসময় ভাবতে হবে, আমার জীবনে আমার বাইরের কাজগুলো যেমন আছে, বাড়ির মানুষগুলোকে যদি আমি সমানভাবে ভালো রাখতে পারি না, তাহলে সকালবেলা যখন আপনি বাইরের কাজে বেরোবেন আপনার মনটা ততটাই সতেজ থাকবে। একটা সুন্দর বিষয়, আমি তো মানে 100 বার আমি স্বীকার করছি যে আমার ফ্যামিলি প্রচন্ড সাপোর্টিভ, কিন্তু তার সাথে সাথে আমি কিন্তু যত রাতেই বাড়ি ফিরি না কেন একসাথে খাওয়া, হ্যাঁ একটু সময় কাটানো সবার সাথে, এইটা করলে না পরের দিন সকালটা একটা অন্যরকম ভাবে শুরু হয়। ভীষণ সুন্দর একটা ভাইব নিয়ে, পজিটিভ মাইন্ড নিয়ে, ফ্রেশ একটা মানে ঝকঝকে একটা দিন। ওটা কিন্তু আমার জীবনে প্রতিদিন সকালটা খুব ঝকঝকে হয়। মাই গড, মানে আমি শুনছি আর নিজেও খুব ইন্সপায়ার্ড হচ্ছি ইন দ্যাট ওয়ে। আমি তাদের কথা ভাবছি, সেই সব ইয়াং লেডিসদের কথা বলছি যারা তোমরা স্বপ্ন দেখছো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মডেলিং ইন্ডাস্ট্রিতে, যারা ভাবো কি করে পারবো, বাবা চাইবে না, হাজবেন্ড চাইবে না, বিয়ে হয়ে গেলে পরে কোনোটাই কোনো বাধা নয়। তার জলজ্যান্ত উদাহরণ আমার পাশে বসে আছে। মানে সে বিয়ের পর সবটা করেছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারি না যে তার বিয়ে হয়ে গেছে, কেউ বিশ্বাসই করতে পারবে না। আমার মনে হচ্ছে সেই ছোট্ট মেয়েটি মানে সব দিকে তার রিফ্লেকশন মানে রিফ্লেক্ট করে মুখে, চেহারায়, সবকিছুতে। অনুক্তা, মানে ধরো আজকে জার্নিটা এতদিন ধরে চলছে সব রকম, তুমি মানে সারাদিনের এনার্জিও পাও। তুমি বললে যে ফ্যামিলি ইজ দ্য ইন্সপিরেশন, কারণ ফ্যামিলি ভালো থাকলে পরে কাজের আনন্দই আলাদা এবং সেটা মোটিভেট করার দায়িত্ব তোমার। আপকামিং কি কাজ আসছে? আপকামিং বলতে আমি না কখনো সকালবেলা উঠে ভাবি না যে নেক্সট কি হবে, নেক্সট কি আছে, এই পরিকল্পনাটা আমার মধ্যে কোনো দিন নেই। কাজ আমার কাছে না অদ্ভুত ব্যাপার। আমি সবসময় একটা এত সুন্দর পজিটিভ মাইন্ড নিয়ে থাকি। লোকে না অনেকে অনেক কিছু ভাবে, সকালবেলা উঠে অনেকে ভাবে ইস কি সুন্দর একে দেখতে, কি সুন্দর, এ কত ট্যালেন্টেড। আমি না শুধু নিজেকে নিয়ে খুব সুন্দর করে ভাবি যে আমার একটা খুব সুন্দর পজিটিভ মাইন্ড আছে। অদ্ভুত ব্যাপার, প্রতি মাসে 20 দিন আমার কাজ বুক থাকে। গ্রেট, মানে ইটস অ্যামেজিং। দেখো তুমি ওই যে একটা কথা আছে না অনুক্তা, যেটা আমিও বিলিভ করি,
সাকসেসের পিছনে ছুটো না, সাকসেসকে তোমার পেছনে ছুটতে দাও। মানে টাকার পিছনে ছুটো না। কেন আমরা জানি আমরা প্রতিদিন দৌড়চ্ছি কিন্তু ওই লাস্ট ডেস্টিনেশনটার দিকে, কোনো কিছু কেড়ে একে অপরকে ডাউন করে যেটা খুব বেশি হয়ে যাচ্ছে। তুমি আশাই করবে না, সে তো লিখে রেখেছে তোমার জন্য। অদ্ভুত ব্যাপার এটা। যেদিন তুমি বিলিভ করতে শুরু করে দিয়েছো সেদিনই তোমার মানে ব্যাক টু ব্যাক সব কাজগুলো। আমার একটা অদ্ভুত মানে থট প্রসেস আছে ভিতরে, আমার নিজের ভিতরে এতটা পজিটিভ। আমি এই জিনিসটা বলতে পারি গর্ব করে যে আমার ভিতরে এই জিনিসটা আছে। আমি খুব পজিটিভ একটা মানুষ। কিরকম পজিটিভ? আমি সবসময় এই যে তুমি বলেন আপকামিং কি কাজ, আপকামিং প্রচুর কাজ, এটা আমি মাথায় ধরেই আছি। প্রচুর কাজ, মাইলস টু গো, মানে ম্যানিফেস্টেশন, একদম অ্যাফার্মেশন, একদম। আমি যেই মাথায় বিশ্বাস করতে শুরু করেছি, আমার শরীরও ভাবতে শুরু করেছে যে আমার কাছে প্রচুর কাজ আছে, এবং অটোমেটিক্যালি বিলিভ মি আমার কোনো মাস কাজ ছাড়া যায় না। মাই গড, মানে বলে না, সেই শাহরুখ খানও বলেছেন যে তুমি যেটা মন থেকে চাইতে শুরু করবে সেটা তোমার ব্রহ্মাণ্ড, হ্যাঁ পুরো কায়নাত উসমে জুড় যাতে হ্যাঁ। তো ইটস এ রাইট থিং। আমিও নিজে সবসময় জানি সকালে উঠে যেটা ভাবি কালকে এটা হবে, এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো যেটা তোমরা চেজ না করে তোমরা অ্যাট্রাক্ট করো। বন্ধুরা তোমাদেরকে বলছি, সব জিনিস চেজ করলে পাওয়া যায় না। কিছু কিছু জিনিস তোমাকে এক জায়গায় বসে থাকতে হবে। ইউ শুড অ্যাট্রাক্ট দোজ থিংস। একদম একদম। কাজ তোমাকে খুঁজবে, অনুক্তা ঘোষালকে খুঁজে খুঁজে চলে আসবে। একদম তাই, আমি বিশ্বাস করো। তো আজকে অনুক্তা ঘোষাল যে নামটা আমরা প্রতিনিয়ত দেখি, আর একসাথে এত সুন্দর করে গুছিয়ে, মানে আর সবচেয়ে বেশি তোমার আমার যেটা ভালো লাগে কি প্রম্পট, মানে কোনো সময় যখন অ্যাঙ্কারিংও করছে, কথা বলার প্রেজেন্টেশন কত ভালো, মানে লোকে একটু হাঁ করে তাকিয়ে শুনবে যে একটা সুন্দরী ভদ্রমহিলা। ভেরি নাইস। তো আমি যেটা তোমার কাছে একটু জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, তুমি আজকের জেনারেশন, মানে আমাদের থেকেও আরও অ্যাডভান্স জেনারেশনের তুমি আজকের ডেটে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছো, মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছো, তুমি যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে থাকে, কিছু সংখ্যক মানুষদের মানে তাদের প্যারেন্টসদের মধ্যে একটা ধারণা ফিল্ম ইন্ডাস্ট্রি দিস দ্যাট, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে একটা বাজে কিছু, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সেখানে আমার মেয়ে খারাপ হয়ে যাবে, আমার ছেলে খারাপ হয়ে যাবে। তোমার মুখে একটু দর্শকরা শুনো, হোয়াট ইজ দ্যাট? প্রথম হচ্ছে কোন একটা অন্ধকার ঘর, আমরা সবাই জানি ঘরটা বড্ড অন্ধকার, কিন্তু আমরা ভাবি না যে সেই ঘরটাতে আলো জ্বালানো যায়। আলো কিন্তু আমরা জ্বালালেই ঘরটা আবার আলোকিত হয়ে যাবে। সুতরাং আমি সবসময় যেখানেই যাব, আমি অন্যদের বিচার করব না যে আশপাশটা কিরকম। আশপাশটা কোনোদিনই সবসময় কিন্তু অনুকূল হবে না, প্রতিকূলই থাকবে, এটা ভেবে এগোতে হবে। কিন্তু আমি মানুষটা এমন হব যে আমার আলোয় আশপাশে সবাই আলোকিত হবে। এই ধারণাটা যদি নিজের ভিতর একটু রাখা যায় এবং বিশ্বাস রাখা যায়, আপনি কিন্তু, আমার যারা দর্শক বন্ধুরা আছে সবাইকে বলবো, আপনি নিজেই একসময় একটা আলোতে পরিণত হবেন। হোক না খারাপ জায়গা, আপনার যদি মাথায় এটাই, সমাজ যদি আপনাকে বারবার বলে যে এটা খারাপ জায়গা, ঠিক আছে আমি শুনলাম এটা খারাপ, আমি খারাপ নই, আমি ভালো হব এবং আমি কিন্তু ভালো হয়েই থাকবো। তাতে যদি আমাকে স্রোতের বিপরীতে হাঁটতে হয় আমি হাঁটবো, কিন্তু আমি নিজেকে পরিবর্তন করে আরো 100 জনের ভিড়ে, আরো লাখ জনের ভিড়ে আমি মিলিয়ে যাব না। সূর্য কিন্তু একটা, তার আলোতে সব গ্রহরা কিন্তু একসাথে অনেক সূর্য যায় না, কখনো ক্লাউডের মধ্যে থাকে না। সে কি গ্রহদের জন্য, মানে গ্রহদের মতো হতে গিয়ে কি নিজেকে বদলে ফেলে? না, আমরা সবাই তার কাছ থেকে আলো নিই। সুতরাং জীবনে না প্রতিটা মানুষ, প্রতিটা, বিশেষ করে বলবো মেয়েদের, আজকালকার দিনের মেয়েদের না সূর্যের মতো হওয়া উচিত। আমি কারোর জন্য নিজেকে বদলাবো না। আমার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি আমার আত্মবিশ্বাস, আমার আত্মসম্মান। কোনো কিছুর পরিবর্তে হোক খারাপ, আমি রাস্তায় যখন বেরিয়েছি রাস্তাটা এবড়ো খেবড়ো হবে, তা বলে কি আমি শুধু হামাগুড়ি দিয়ে হাঁটবো? আর ডেস্টিনেশনে পৌঁছবো না, আমি কিন্তু হাঁটবো না, পড়ে যেতে পারি, তা বলে কি আমি শুধুই হামাগুড়ি দেবো? না, ভয় পাবো পড়ে যেতে? না, আমি আমার মতোই হাঁটবো, তাতে পায়ে লাগুক না, একটু ব্যথা লাগুক, অসুবিধা নেই সেটাতে, আমি ততটাই শক্তিশালী, ব্যথা লাগলে লাগুক না, কি যায় আসে। গ্রেট 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 থট। সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা দেখে। অনুক্তা, ধরো আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, ধরো এটা তো তোমার একটা সবার কাছে একটা খুব ভালো মেসেজ হলো, তুমি
আজকের যে অনুষ্ঠানে কাপ অফ চা উইথ অরুণিমা আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই টু মোটিভেট পিপল, ইন্সপায়ার পিপল। তোমার কি মনে হয় যে এই অনুষ্ঠানটার সম্বন্ধে দুটো, মানে কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটা যেরকম আজকে 100টা এপিসোড হয়ে গেছে, তুমি তোমার একটা লাইনের বক্তব্য। অরুণিমাদিকে আমি অনেকদিন ধরে চিনি। অরুণিমাদির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার, এই যে আমি বললাম না যে কেউ একটা মানুষ লাখ জনের ভিড়েও একটা মানুষকে একটু অন্যরকম লাগে। সকালবেলা উঠেই আমি ফার্স্ট দেখি অরুণিমাদির একটা অদ্ভুত সুন্দর লেখা, থ্যাংক ইউ ইউনিভার্স। আমরা কজন থ্যাংক ইউ জানাই জীবনকে? কেউই জানাই না। আমি বলছি 99% মানুষ ভুলে যায়, জানেই না। এবং আমি জানি অরুণিমাদিকে আমি চোখ বন্ধ করে এখন বলে দিতে পারি, অরুণিমাদি হয়তো মিলিয়েও নেবে বিষয়টা। আমি যতটা চিনেছি, যতটা বুঝেছি, অরুণিমাদি জীবনের সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে প্রতিদিন থ্যাংক ইউ বলে। এবং এই যে থ্যাংক ইউটা বলো না, তার জন্য অরুণিমাদির জীবনে কিন্তু আর ভালো জিনিস ফিরে আসে, মানে লোকের কাছ থেকে থ্যাংক ইউটা ফিরে আসে। অদ্ভুত একটা সুন্দর মানুষ। আমি তো না দেখেই তোমাকে এটা না জেনেই বললাম। তো অরুণিমাদির এই যে অনুষ্ঠানটা, এটাও কিন্তু সেই রকমই। অরুণিমাদি শুধু পজিটিভ বিষয়বস্তু সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং তার পরিবর্তে দুহাত ভরে, দু মুঠো ভরে, কোঁচর ভরে কুড়িয়ে নিচ্ছে ভালোবাসা এবং পজিটিভ সমস্ত বিষয়। যেটা অরুণিমাদি দিচ্ছে এই প্রোগ্রামটাতে, অরুণিমাদি তার থেকেও বেশি ফিরে পাচ্ছে। কেন ফিরে পাচ্ছে বলো তো? কারণ পজিটিভিটি যত স্প্রেড করা যায় তার থেকে দ্বিগুণ শতগুণ ফিরে আসে নিজের কাছে। এই প্রোগ্রামটার ইউএসপি এইটাই যে অরুণিমাদি আমাদের শুধু হাত খুলে পজিটিভিটি দিচ্ছে এবং মোটিভেশনের অনেক প্রোগ্রাম থাকে, মোটিভেশনাল অনেক প্ল্যাটফর্ম থাকে। তোমার এই প্ল্যাটফর্মটা কেন এত সুন্দর বলবো, কারণ প্রত্যেকে না ক্যামেরার সামনে বসে ভালো ভালো কথা বলে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করে না। কিন্তু তুমি যেহেতু অ্যাপ্লাই করো, এই প্রোগ্রামটা ওইখানেই কিন্তু সবার থেকে আলাদা। মানে ওই এডিট করে ছেড়ে দিলাম, তার বাইরেও আমার একটা নিজস্ব ভালো লাগা, আমার কোন শটটা ভালো লাগলো, কোন কথাটা ভালো লাগলো, সেটাকে নিজের থেকে শেয়ার করা। এটা অনেক পজিটিভ, যখন পুরোটাই পজিটিভ আমি কিছুটা শেয়ার করে ছড়াই। কেন আমি সবসময় কৃত্রিমতার পথে ধরবো কেন? একটু ন্যাচারাল জিনিস। হ্যাঁ, আমি ওই জন্য ওই ট্রেন্ডকে ফলো করি না, আমি নিজের সিস্টেম বানাই। বললাম স্রোতের বিপরীতে হাঁটলেও ক্ষতি কি? কোনো অসুবিধা নেই। খুশি থাকাটা জীবনে দিনের শেষে না শান্তির ঘুম আর দিনের শুরুটা হাসি মুখে ওঠা, এই দুটো জিনিস ভীষণ। এটা অনুক্তাও সকলকে ইন্সপায়ার করে ইন দ্যাট। একদম, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনুক্তা ঘোষাল যেটা আমরা সব সময় জানি, তার বাক্য, তার প্রেজেন্টেশন, তার অ্যাঙ্কারিং, অল অ্যাবাউট ইয়োর ওয়ার্ডস অ্যান্ড ভার্সন অ্যান্ড সে। এটা বৈশাখ মাস চলছে, অল অ্যাবাউট কবিগুরু, অল অ্যাবাউট বৈশাখ, অল অ্যাবাউট বৃষ্টি, অল অ্যাবাউট। তোমার কয়েকটা লাইন শুনতে চাই তোমার ওই সুন্দর ভয়েসে। তুমি কি আমার কাছে কবিতা শুনতে চাই? তোমার লেখাই তো, ইউ আর এ ক্রিয়েটর, তোমার লেখাই 2 লাইন শুনি। আমাদের গান ভেসে যায় চেনা পথে, আলো হয়ে জ্বলে প্রতিবেশীদের ঘরে। যারা যেতে চায় তারাও হয়তো জানে রাস্তা ফুরবে খই রেখাটার পরে। অভিযোগ দিলে শান্তি কিনেছি যত, সব মুছে গেছে চেনা আঘাতের টানে। মধ্যবিত্ত ব্যথায় পুড়েছে তবু, কত ভেজা চোখ রোদ্দুর খুঁজে আনে। হাত ছাড়া গেছে, পিছু টান নেই মোটে, এমন প্রেমিক অগণিত আমি চিনি। যারা ভুলে গেছে তারাই বলতে পারে অভ্যেস শুধু আত্মার কাছে ঋণী। জোট বেঁধে আসা শব্দের ভিড় ঠেলে একা স্থানও শুধু অতীতের হাতছানি। পৃথিবীর দেহ ছোট হয়ে গেলে কাল দিয়ে যাব প্রিয় কবিতার পাতাখানি। এটা আমার লেখা একটা কবিতা। ও মাই গড, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ দারুণ, ভীষণ। এত সুন্দর লেখো তুমি। তুমি বইও লিখতে পারো আই থিঙ্ক। মানে বই লেখা পড়ি, তোমার লেখা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে আসে, দেখি। বই আমার 2টো বই আছে অলরেডি, আর একটা নতুন বই করার খুব ইচ্ছা। লেখা নিয়ে আসলে আমার লেখাটা আমার কাছে না, কবিতাটা আমার কাছে একটা খোলা জানলার মতো, মানে অক্সিজেনটা নিতে পারি। দর্শক বন্ধুরা, আমি অনুক্তা ঘোষাল আজকে মডেল অ্যাক্টর, মোটিভেশনাল স্পিকার, তারপরে কে বলে অ্যাঙ্কার, রেডিও প্রেজেন্টার, অনেকগুলো কাজের সাথেও আজকে এই সুন্দর হাসি মুখে তার লেখনী একটা আমরা শুনলাম এখনই। এটা মানে এটা তো জানতামই না এতক্ষণ, তোমাদেরকে বলা হয়নি।
তো এই যে short voice with a beautiful smile, what is the reason behind it? Always smile. হাসিটা না জীবনে খুব প্রয়োজনীয় একটা বিষয়। এবার অনেকে বলবে যে আমার জীবনে খুব কষ্ট, আমার জীবনে খুব দুঃখ। আমরা সব না, প্রত্যেকটা মানুষ জীবনে দুঃখের সাগরে রয়েছি, কিন্তু এই যে মুহূর্তে বাঁচা, এই ওয়ার্ডটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। আজকে এই যে 1 কাপ চা, এই 1 কাপ চাটাও যদি আমাকে হাসায়, এইটা হয়ে যাবে আমার জীবন বেঁচে আছে মুহূর্তে, এবং মুহূর্ত বেঁচে আছে এইভাবে। তো আমার কাছে না এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মুহূর্তে বাঁচাটা। জীবনের প্রতিটা মুহূর্ত, আমরা আগামী মুহূর্ত কি আসতে চলেছে বড্ড অনিশ্চিত। আমরা জানি না যে কালকে সকালটা অতটা কেমন যাবে, বা কালকে দিনটা আগে। তো প্রতিটা দিন এমন ভাবে বাঁচুন প্রত্যেকে, যেন আজকের দিনটা শেষ। এতটা আনন্দ করে বাঁচি আমরা যে আজকের দিনটা আমার কাছে সম্পদ, আজকের দিনটা আমার কাছে সবটুকু। এই যে আমার কাছে ঢের জীবন পড়ে আছে, আমি এত বড় জীবনে কি বোর হয়ে গেলাম, কি করবো, এটা ভাববেনই না। জীবনটা জীবনটা একটা ছোট্ট জার্নি, যেখানে শুধুই হেসে যান। হ্যাঁ, দুঃখ থাকবে, যখন খুব দুঃখ পাবেন তখন দেখবেন যে আপনার চেয়ে দুঃখে বেশি কে আছে। তাহলে দেখে নিজেকে না অনেক ব্লেসড মনে হবে। অনেকে হাঁটতে পারছে না, অনেকে কথা বলতে পারছে না, অনেকে অসুস্থ, অনেকে প্রিয়জনকে হারিয়েছে, তাদের থেকে আমরা অনেক ভালো আছি। না, এটা সত্যি কথাই ভাবা উচিত। আর আমি যেটা মানে অনুক্তার কাছ থেকেও লার্ন করি প্রতিনিয়ত, প্রতিটি মানুষের কাছ থেকে জুসটা, মানে যেরকম মৌমাছি ফুল থেকে মধুটা তুলে নেয় না, সুতরাং প্রত্যেকটা পজিটিভ মানুষের থেকে আমি বেস্ট অফ দ্যাটা লার্ন করি প্রতিনিয়ত। সেটা সোশ্যাল মিডিয়ার পেজে সবসময় অ্যাকশন রিয়াকশন না থাকতে পারে, বাট অ্যাবজর্ব করাটা। আজকে সোসাইটি অনুক্তা, আজকে তুমি এত পজিটিভ একজন মানুষ, এত পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে চলেছো, উইথ লট অফ ক্রিয়েশন, লট অফ ড্রিমস, লট অফ সব কিছু। তো আজকের সোসাইটি সামহাউ ডিমোটিভেটেড ইন এভরি ওয়ে। ম্যাক্সিমাম লোক, মানে কারোর মধ্যে ধরো স্ট্রেস, কারোর মধ্যে ডিপ্রেশন, কারোর মধ্যে অ্যাঙ্গার ইস্যুস, কত কথা নেই কথা হট করে রেখে যাচ্ছে, কারোর মধ্যে জেলাস ফ্যাক্টর, মানে কিছু না কিছু আছেই আছে। ঠিক আছে, তো এটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তো তোমার ধরো আজকে তুমিও তো সেই গ্রহতেই বাস করছি, আমরা সেই কলকাতাতেই বাস করছি, সেই সিচুয়েশনে বাস করছি, তাহলে আমরা এখন তো পজিটিভ হচ্ছি, খারাপের থেকেও তো আমরা ভালো হওয়ার চেষ্টা করছি। তুমি যুব সমাজকে কি মেসেজ দেবে, তোমার একটা স্ট্রং মেসেজ? আমাদের এই জেনারেশনের, এটা আমি দোষ গুণ বিচার করা তো আমি কেউ না, আমরা দোষ গুণ বিচার নেই। আপাত দৃষ্টিতে মনে হয় দেখলে এই জেনারেশন একটা ভীষণ বড়, মানে আমি বলে খামতি, সেটা হচ্ছে বই পড়ার কোনো অভ্যেস নেই। বই আমাদের না অনেকটা উদার হতে শেখায়, বই আমাদের শেখায় কিভাবে ভালো থাকা যায়। আজকে রবি ঠাকুর হোক, আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোক, আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় হোক, আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হোক, আমরা যত পড়বো তত জানবো, তত বুঝবো, আমরা তত উদার হব, আমরা বুঝবো জীবনে এই যে সাময়িক বিষয়গুলো কতটা তুচ্ছ। যখনই এই সাময়িক ছোট 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 নেম ফেম, এর থেকে আমি এটা এগিয়ে যাবো, এটা যখন আমরা বুঝে যাবো যে এটা তুচ্ছ, তখনই আমরা জীবনের প্রকৃত যে সত্তা, জীবনের প্রকৃত তত্ত্ব, জীবনটা কি, এই শব্দটা যে কতটা গভীর, জীবনটা শুধুমাত্র স্পটলাইটের নিচে থাকাটা নয়, সেটাই মানুষ আজকাল ভুলে গেছে। এই একটা ছোট কাজে আমি একজনকে একটুখানি, আমি বলবো একটুখানি টেনে নামিয়ে আমি উঠলাম, কি লাভ? কোনো লাভ নেই। ওটা কর্মাতে থেকে গেল তো, ওটা লাভ নেই। কোনো লাভ কোথায় আছে? আমি যদি জীবনের প্রকৃত অর্থ যেদিন বুঝতে পারবো, সেদিন আমি বুঝবো যে একা উপরে উঠতে 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 উপরে গিয়ে আমি একলা হয়ে যাব। নিচের পৃথিবীটা তখন আমার কাছে বড্ড বেশি আকর্ষণীয় মনে হবে। তাই যদি সকলের হাতটা ধরে একসাথে ওঠা যায়, তাহলে কিন্তু আমি অনেককে একসাথে হবে। একটা খাঁচায় বাঘকে একা কখনো রাখা হয় না, নিশ্চয়ই তার সাথে সঙ্গী থাকে। তো একটা মানুষ জীবনে একা থাকতে পারে কোনোদিন? মানুষ সবাইকে নিয়ে চলতে হওয়াটাই জীবন। ভাবছে যে আমি আজকে একজনকে একটুখানি ঠেলে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছি, সে জীবনে শত কদম পিছনে পিছিয়ে গেছে। আর এই কথাটাকে ধরে আমিও এই কথাটা বলতে চাচ্ছি, মানে একজন সাকসেসফুল মানুষ শুধু তার কর্মগুণে হয় না, মানুষের মানসিক স্তর। মানে আজকে অনুক্তার সাথে কথা বলতে গিয়ে কত কিছু জানলাম, যে মানুষকে একটা ভালো মানুষ হতে হয় প্রথমে, তারপরে সে তার সাকসেস অটোমেটিক অ্যাট্রাক্ট করে। তো তারই নাম হচ্ছে আজকে আমাদের সকলের প্রিয়
মানে অভিনেত্রী, মডেল, অ্যাঙ্কার সবই যা বলুন, অনুক্তা ঘোষাল, মানে নামটাও না খুব হিস্টোরিক নাম মনে হচ্ছে আমার বলতে গিয়ে। যে তো যাই হোক, আজকে আমরা এটা শুনলাম, এবং যেহেতু এটা বৈশাখ মাস, তুমি কবিতা নিজেও লেখো, এবং কবিগুরুর একটা দুটো ভয়েসে, তোমার ভয়েসে শুনবো না এটাই হতে পারে না, শেষ করার আগে তোমার ভয়েসে রবি ঠাকুরের একটা, আমি 2 লাইন বলছি, মানে বলতে গিয়ে গান হোক কবিতা, 2 লাইন কবিতা বলছি। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তরের 4টে লাইন চেষ্টা করলাম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, কবিগুরুর কথা ভাবলেই না এখনো সেই শিহরণটা হয়। কবিগুরুর মাস, কবিগুরুর জন্মদিনের মাস, তাই তোমার মুখ থেকে কোথায় যেন একটা মনে হয় যে সেই মানুষটা আজও অধরা, মানে সবার মধ্যে বিচরণ করছে না। তো আজকে আমাদের সময় শেষ, বাট এই শেষটাই তো শেষ নয়, আমাদের সব সময় চলাটা থাকবেই। লাইফ ইজ অনগোয়িং প্রসেস। তো আজকে আমাদের এখানেই অনুষ্ঠানটা শেষ করছি। অনুক্তা ঘোষালের স্পেশাল এপিসোড তোমরা দেখতে থাকো, চোখ রাখো ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানে। টিল দেন অনুক্তার মতো একটু স্মাইলি থাকতে হবে কিন্তু, আর এরকম ভাবতে হবে যে আমার মধ্যেই সবটুকু ভালো আছে, তবেই সেটা রিফ্লেক্স অটোমেটিক হবে। এই তো একদম একদম। আমি বেস্ট, আমার কাছে আমি বেস্ট, তাহলে আই এম দ্য বেস্ট, রাইট? আই এম দ্য বেস্ট। So আমরা with hot smile, I am the best, we are the best, Digimax Creation is the best, অনুক্তা ঘোষাল is the best, অরুণিমা দে is the best. নিজেকে নিজে ভাবো, নিজের কর্মকে ভালো ভাবো, বেস্ট অফ দ্য বেস্ট ভাবো। একদম একদম। Till then stay tuned with us and believe in karma, right? একদম, সব সময় কর্মের উপর বিশ্বাস করুন। নমস্কার।